রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি সম্পূর্ণ জুড়ে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও আর সুন্দর করে একটা কমেন্ট করে দিও। ভিডিও বানানোর পরে তোমরা যে ভিডিওটা দেখো, সুন্দর করে একটা কমেন্ট করো, এটাতেই কিন্তু আমি অনেক অনেক খুশি হয়ে যাই। আজকে সকালে কিন্তু আমার সোনা, আমার গোপাল সোনাকে বাদাম খাওয়াচ্ছে। আমার সোনাকে কিন্তু বললে মাঝে মাঝে আমার সোনা গোপাল সেবা দিয়ে দেয়। গোপাল সোনার কিন্তু স্নান হয়ে গেছে, একটু পরে গোপাল সোনাকে সেবা দেওয়া হবে। আর আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর স্নান করে আমার প্রতিদিন কিন্তু একই রকমের কাজ, রান্না করতে আসা। আর এখন তো ছেলের স্কুল ছুটি, যার জন্যে রান্নার অত তাড়া নেই, একটু ধীরে সুস্থে করলেও কিন্তু হয়ে যাবে। রাত্রিরে কিন্তু গ্যাস ওভেন পরিষ্কার করে রেখেছিলাম, সকালে আবার একবার পরিষ্কার করে নিচ্ছি, কেননা আমার তো গোপাল সোনা আছে, যার জন্য পরিষ্কার করতে হয়। আজকে করব লাউ ভাজা, পনির আর পটল আলুর ঝোল। একদম সিম্পল নিরামিষ রান্নাবান্না। পনিরের জন্য আলু টালু সব কেটে আমি কিন্তু সব সবজি কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আমি কিন্তু রান্নাবান্না করার আগে সবজি কেটে ধুয়ে সব রেডি করে তারপরে রান্না করতে আসি। কুকারের রবারটা খারাপ হয়ে গেছে। আর শীতকালে যে মটরশুঁটি, সেটা আমি শুকিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে পনির রান্না করব। আদা জিরে শুকনো লঙ্কা সব বেটে রেখে দিয়েছি। ওই যে বললাম নিরামিষ রান্নাবান্না করব, কেননা আমার তো গোপাল সোনা আছে। আর পনির আমার ছেলের ভীষণ ফেভারিট, যার জন্য আজকে পনির করছি। আর আমি পনিরটা যেভাবে রান্না করি নিরামিষ আমার স্টাইলে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কি বলো তো, পনির কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও রান্না করে, কিন্তু আমার তো গোপাল সোনা আছে, তারপরে আমার বড় পেঁয়াজ রসুন খায় না, যার জন্য পনির কিন্তু আমি নিরামিষ করব। একটু হলুদ দিয়ে পনিরটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমাদের রাজস্থানে কিন্তু পনিরটা তরকারির মধ্যে কাঁচাই দেয়, কিন্তু আমি আর কাঁচা দিলাম না, একটু হালকা করে ভেজে দিয়েছি। বেশি ভাজবো না, বেশি পনির ভাজলে কিন্তু পনিরটা পরে শক্ত হয়ে যায়। আর ঝাল বেশি দেবো না, আমার ছেলে আবার বলেছে যে পনিরে কিন্তু ঝাল বেশি দেবে না, তাই ঝাল কিন্তু অল্পই দিয়েছি। আর একটু মশলা তুলে রেখে দিলাম, ওই যে আলু পটল করব তার মধ্যে দিয়ে দেবো। আর আলু পটলের ঝোল, তারপর পনির, আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে করলেও কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে। নিরামিষ আমিষ সব জিনিসের স্বাদ কিন্তু অন্যরকম। নিরামিষ করলে যে তরকারিতে স্বাদ হবে না, এই কথাটা কিন্তু একদমই ভুল। রান্না করতে জানলে কিন্তু সব কিছুতে স্বাদ হয়। জিরে ফোড়ন দিয়ে ওই যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম, লবণ হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে, সেটা এখন এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর টমাটার আর ওই যে মটরটা কিন্তু শীতকালে আমি রোদ্দুরে শুকিয়ে রেখেছিলাম, আর কালকে রাত্রিরে ভিজিয়ে রেখেছি। ওই ঘুগনির মটরের মতো আবার কিন্তু নরম হয়ে গেছে। আলুটা একটু সেদ্ধ করে দিয়েছি, কেননা আলু সেদ্ধ হতে না অনেকটা সময় লাগে। আর আমাদের এখানে আলুগুলো সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, যার জন্য একটু সেদ্ধ করে দিয়েছি। কেন বলো তো, আলু যদি আমি এভাবে সেদ্ধ করতে যাই তাহলে কিন্তু অনেকটা গ্যাস ফুরিয়ে যেত। কুকারে দুটো সিটি লাগিয়ে নিলেই কিন্তু আলুটা ভালোই সেদ্ধ হয়ে যায়। এদিকে পটল আলু ঝোলটাও বসিয়ে দিয়েছি। আর পনিরের ঝোলটা যখন অনেকটা ফুটে উঠেছে, 10 মিনিট পরেই কিন্তু পনিরটা দিয়ে দিয়েছি। পনির একটু পরে দিয়েছি, পনিরটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে তারপরে এর মধ্যে ধনেপাতাটা দিয়ে দেবো। আর আমার ছেলে পনির ভীষণ ভালো খায়, ওর পনির হলে আর কিছুই লাগে না, কিন্তু আমি পনির খাই না, পনির আমার একদম ভালো লাগে না। পনির থেকে না কেমন একটা দুধ দুধ গন্ধ বেরায়, তা আমার মনে হয় যেন খাসির মাংস খাচ্ছি, যার জন্য আমি খাই না। আর নামানোর আগে কসুরি মেথি আর ভাজা গরম মশলা দিয়ে দিলাম, আর 1 চিমটে চিনিও দিয়ে দিয়েছি। ব্যাস তৈরি আমাদের নিরামিষ পনির রেসিপি। এদিকে রান্নাও কিন্তু হয়ে গেছে, পটল আলুর ঝোল, পনির, তারপরে ওইদিকে ভাত, আর এদিকে লাউ ভাজা বসিয়েছি। লাউ ভাজাটা হচ্ছে, ততক্ষণ গোপাল সেবাটা দিয়ে দেবো। কী বলো তো, লাউ ভাজা হতে তো সময় লাগবে, তো এতক্ষণ তো গোপাল সোনাকে না খাইয়ে রাখবো না, যার জন্যে গোপাল সোনাকে এখনই সেবা দিয়ে দিলাম। দুপুরবেলা লাউ লাউ ভাজা দিয়ে আবার দিয়ে দেবো।
গোপাল সোনার সেবা হয়ে গেছে। তারপরে এই যে চলে এসেছি, রাত্রিরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো সব এখন গুছিয়ে রেখে দিচ্ছি। গোপাল সোনার সেবা তো দিয়ে দিয়েছি, আর লাউ ভাজাটা বসিয়ে দিয়েছি। ততক্ষণ বাসনগুলো সব গুছিয়ে রেখে দিই। আর আমি কিন্তু সব সময় বাসন মেজে রেখে দিই। আর কি বলো তো, রান্নাঘরে তো মা অন্নপূর্ণার বাস, যার জন্য কিন্তু রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঘর বাড়ি পরিষ্কার থাকে, তবেই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয়। আর গৃহিণীদের কিন্তু সবসময় উচিত ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, তাহলে কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয়। যার জন্য আমি সবসময় ঘর বাড়ি গুছিয়ে গাছিয়ে রাখি। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো, তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। রান্না টান্না তো সব হয়ে গেছে, এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর আমার সোনা কিন্তু আমাকে হেল্প করছে কাজে। আর যখন ওর মন চায় তখন আমাকে না কাজে হেল্প করে। আবার কখনও কিন্তু ঘরটা আবার ও এলোমেলো করে দেয়। আর ঘরের যদি বেডটা ক্লিন থাকে, বেড কভারগুলো টান টান থাকে, তাহলে দেখবে পুরো ঘরটা কিন্তু পরিষ্কার পরিপাটি মনে হয়। আর ঘর বাড়ি যদি পরিষ্কার পরিপাটি থাকে, তাহলে কিন্তু নিজেও যেন মনটা খুশি খুশি মনে হয়, কি তাই না বলো? আর কি জানো তো, ঘরের কাজে তুমি যদি আলসেমি করো, তাহলে কিন্তু ঘরের কাজ কিছুই হবে না। কেননা এটা তো আমাদের একা সংসার। আর এই একা সংসারে আমরা যে কাজ ফেলে রাখবো সেটা কিন্তু পড়েই থাকবে। তা ফেলে না রেখে কাজগুলো কিন্তু ফটাফট করে নেওয়াই ভালো। আর এখন তো অনেক গরম পড়েছে, যার জন্য সকাল সকাল উঠেই কিন্তু ঘরের কাজবাজ করে নিতে হয়, তাহলে কিন্তু গরমটা অনেক কম লাগে। আর গরম হোক কিংবা ঠান্ডা হোক, আমাদের গৃহিণীদের কাজ কিন্তু কখনোই থেমে থাকে না। আমাদের তো কাজ করতেই হবে, কি তাই না বলো? আর সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু কাজবাজ শুরু করে দিয়েছি। আর প্রতিদিন কিন্তু একই রকমের কাজ, রান্না করা, ঘর পরিষ্কার করা, বাসন মাজা। মানে আমরা যারা হাউসওয়াইফ আছি তারা তো সবাই জানো যে আমাদের প্রতিদিন কি কাজ থাকে, তাই না? সবার কিন্তু একই রকমের কাজ। ঘরটা সব গোছানো গাছানো হয়ে গেছে। আর আবার গোপাল সোনা কিন্তু ওই যে বেডের কোনায় বসে রয়েছে। তারপরে চলে এসেছি রুটি বানাতে। আমরা সকালে রুটি খাবো, আমি আর আমার বর, আর 2 বাচ্চা ভাত। গোপাল সোনা তো খেয়ে নিয়েছে, একটু পরে আমার সোনাকে সেবা দিয়ে দেবো। আর আমার ছেলে জানো তো একদম রুটি খেতে চায় না, ওর ভাত ভীষণ ভালো লাগে। আর এদিকে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি। 1 কাপে চা বানাবো শুধুমাত্র আমার জন্য। আর যতক্ষণ চা না খাই ততক্ষণ না একদম ভালো লাগে না। সকালে যখন 1 কাপ চা খাই তখন মনে হয় যেন কাজে এনার্জি চলে আসে। কিন্তু গোপাল সেবা না হলে তো আবার চা খাওয়া যায় না। যার জন্য গোপাল সেবা দিয়ে তারপরে কিন্তু চা খাই। আর আমি যদি চা বানাতে যাই আগে, তাহলে কিন্তু আমি রান্নায় লেট হয়ে যাব। কেননা চা কিন্তু দেখবে ধীরে সুস্থে বসে খেতেই কিন্তু ভালো লাগে। যার জন্যে চাটা সবার লাস্টেই বানাচ্ছি। আর আমার বর তো চা বানালে ভীষণ রাগ হয়, বলে এমনিতেই গরম, তারপরে আবার গরম গরম চা, এগুলো কিন্তু খাওয়া একদমই ভালো না। শীতকালে চা খাওয়া ভালো, তাই আমার বর না চা খায় না। আমি চা খেলে আমাকে ভীষণ বকাবকি করে, কিন্তু আমার আবার চা না খেলে একদম ভালো লাগে না। তা যতই বকুক তবুও আমি চা খাই। ব্যাস, তৈরি হয়ে গেছে লাল চা। আর চা দিয়ে কিন্তু আজকে রুটি খাবো। 1 কাপ চা আর এই যে রুটি। আর এটা আমার প্লেট, এটা আমার বরের প্লেট। আমার তরকারিতে রুটি খেতে না ভালো লাগে না, আমার চা দিয়ে রুটি বেশি ভালো লাগে। ওই যে পটল আলুর ঝোল, পনির, এটাই আজকে সকালের খাবার দাবার, সকাল আর দুপুর দুবারেরই। এই গরমে না বারবার আর রান্নাবান্না করতে ইচ্ছা করে না। রান্নাবান্না করে তারপরে বাসনপত্র যা হয়েছে সব মাজতে চলে এসেছি। এই বাসনগুলো মাজবো, তারপরে আবার নিরামিষ বাসন রয়েছে সেগুলো মাজতে হবে।
মানে নিরামিষ আমিষ সব বাসন আলাদা আলাদা করে মেজে রাখতে হয়। আমরা কিন্তু নিরামিষ বাসনে রান্না করে তারপরে আমাদের বাসনে ঢেলে রেখে দিই। আর এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা না ভীষণ ভীষণ ময়লা হয়ে যায়, মানে আটার গুঁড়ো পড়ে একদম নোংরা হয়ে যায়। তরকারি রান্না করলে জানো তো আবার গ্যাস ওভেনটা একদম নোংরা হয় না, কিন্তু রুটি বানালে ভীষণ নোংরা হয়ে যায়। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে, মানে রান্নাঘর তো না, গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরের মধ্যে অনেক গরম তো, আর আমাদের রান্নাঘরে কোনো জানলা নেই যেখান থেকে হাওয়া আসবে, যার জন্য রান্নাঘরে ভীষণ গরম লাগে। তাই গরমের কদিন ওই গ্যাস ওভেনটা বাইরে রেখে দিয়েছি, যখন গরমটা কমে যাবে জুলাই মাসের লাস্টে আবার গ্যাস ওভেন ভিতরে নিয়ে আসবো। আর আমি কিন্তু রান্না বান্না করার পরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিই করে। বাসন সব মেজে রেখে দিয়েছি, এগুলো আমিষ আর এই পাশে নিরামিষ আলাদা করে রেখে দিয়েছি। আর রান্নাঘরটা এখন গোছানো গোছানো হয়ে গেছে, গোপাল সোনার জন্য আলাদা করে ভাত তরকারি সব তুলে রেখে দিয়েছি এপাশটাতে। ব্যাস, রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করতে। ঘরটা তো গোছানো হয়ে গেছে, আর ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। কী বলো তো, ফ্রিজটা তো বারবার খোলা হয়, তারপরে এই জায়গাটা না অনেকটা ধুলো চলে আসে। আর আমাদের এখানে গরমকালে এত হাওয়া চলে, ধুলোর হাওয়া, পুরো মানে ঘর বাড়ি যত ফার্নিচার আছে টুকিটাকি ছোটো মোটো সব একদম নোংরা হয়ে যায়, যার জন্য প্রতিদিন পরিষ্কার করতে হয়। ফ্রিজটা পরিষ্কার করে তারপরে আমার 3টে নাইটি ছিল, সেই নাইটিগুলোকে না আজকে ভালো করে গরম জলে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা ভেজানোর পরে তারপরে ধুয়ে দিয়েছি। মানে সুতির জিনিস, তারপরে আমরা রান্না বান্না করি তো, তারপরে যা তেল ক্রিম আমরা শরীরে লাগাই সেগুলো কিন্তু দেখবে সব নাইটিতে লেগে যায়। আর যার জন্যে নাইটিটা ভালো করে গরম জলে ধুয়ে দিয়েছি, একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। সুতির জিনিস গরম জলে দিলে কিন্তু অসুবিধা হয় না, কিন্তু অন্য কোনো কাপড় গরম জলে দিলে একদম কুঁচকে যায়। আর রোদ্দুর কিন্তু ভীষণ উঠেছে কদিন, জানো তো ভালো, মানে গরমটা কম ছিল, একটু মেঘলা মেঘলা ছিল, যার জন্য গরম কমে গেছিলো। এখন তো মেঘলা ওয়েদার নেই, যার জন্য গরম আবার পড়েছে। এত গরম, মানে গরমটা সহ্যই করা যাচ্ছে না। আমাদের এখানে দুপুরবেলায় কিন্তু কখনো কখনো জানো তো মানে 44 মানে 43 এরকম ডিগ্রি চলে যায়, মানে তাপমান হয়ে যায়। দেখো হাওয়া চলছে হালকা, আর গরম হাওয়া চলছে। এত গরম হাওয়া মানে সহ্য করার মতো না। এদিকে আচারগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছি। আচার মাঝে মাঝে রোদ্দুরে দিলে কিন্তু ভালোই থাকে। ব্যাস বন্ধুরা, বাই বাই।